শুভ সন্ধ্যা। শুরু করছি ওয়ান এক্স ব্যাট পরিবেশিত স্টেডিয়াম বুলেটিন। কি জানেন, কলকাতা এবং বাংলা এই সময় আরজি করের নৃশংস হত্যাকাণ্ড, গতকাল মধ্যরাতে পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া, অন্যান্য পদাধিকারীদের বদলি, এসব কিছু নিয়ে উত্তাল। আজকে বিশ্বকর্মা পুজোর দিনও সমস্ত কথাবার্তা এটা নিয়ে কেন্দ্রীভূত রইল। একই সঙ্গে বাংলায় খুব উদ্বেগজনক হয়ে গেছে বন্যা পরিস্থিতি। কিন্তু এই সব কিছুর মাঝে দক্ষিণ ভারতে এমন একটা কিছু ঘটতে চলেছে আগামী দুদিনের মধ্যে, যেটা নিয়ে কিন্তু এই বাংলা তো বটেই, ওই বাংলার আবার অনেক অংশ রীতিমতো উত্তেজিত হওয়ার, বলা যায়, প্রস্তুতি তৈরি করছেন। কি হবে আগামী পরশুদিন, মানে বৃহস্পতিবার না চেন্নাইতে শুরু হবে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ। এটা কিন্তু নর্মাল ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ বলে একদম ভাববেন না। যে জন্য আরও উত্তেজনা জারি আছে, কারণ সীমান্তের ওপারে নানান ঘটনা ঘটেছে গত 1-1.5 মাসে, যেটা থেকে আরও বেশি করে এই ম্যাচটাকে শুধু ক্রিকেট ম্যাচ না রেখে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। একটা অদ্ভুত রাজনৈতিক দৃষ্টিকোণ এসে হাজির হয়েছে এটার সঙ্গে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে আছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর এবং ক্রিকেট করেসপন্ডেন্ট জয়জ্যোতি ঘোষ। আর আজকের এই শোটা স্টেডিয়াম বুলেটিনে আমরা এটার নামকরণ করেছি গঙ্গা বনাম পদ্মা। এটা যদি শুধু, আবার বলছি, রোহিত শর্মা ভার্সেস নাজমুল হোসেন শান্ত নয়, এটা ক্রিকেটের দিক দিয়ে ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট লড়াই। কারণ সিজনের শুরু হচ্ছে, প্রত্যেকটা সিজন যখন শুরু হয় তখন সেই সিজনের প্রথম ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট থাকে। ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে যাবে, ফাইনালে যদি যেতে পারে সেটার প্রস্তুতি করছে। ভারত এগিয়ে রয়েছে এখন পয়েন্ট তালিকায়, বাংলাদেশ আছে 4 নম্বরে। কিন্তু বাংলাদেশ যেহেতু পাকিস্তানকে হারিয়ে এসেছে সদ্য তাদের মাঠে, অনেক বাংলাদেশের সমর্থকরা চাইছেন যে বাংলাদেশ চেন্নাইতে জিতুক, ক্রিকেট মাঠের জয় দিয়ে রাজনৈতিক বদলা হোক। ভাবাই যায় না এই ধরনের সমীকরণ ভারত বাংলাদেশ ম্যাচে এসে গেছে। জয়জ্যোতি, কি মনে হচ্ছে এই ম্যাচটা ঘিরে, টেস্ট ম্যাচটা ঘিরে? দেখুন গৌতম দা, ক্রিকেট রাজনীতি কোথাও যেন মিলেমিশে একাকার। এবং আপনি যেটা বললেন যে এখনো পর্যন্ত যত ভারত বাংলাদেশ সিরিজ হয়েছে, সাধারণত আমরা দেখেছি যে 13টা টেস্ট ম্যাচে এখনো পর্যন্ত ভারত 11টিতে জয়, 2টিতে ড্র। মানে যদি অ্যাপারেন্টলি দেখি তাহলে ভারত অবশ্যই ফেভারিট, এখনও ফেভারিট বলবো। কিন্তু কোথাও যেন এই নিরামিষ সিরিজেও পেঁয়াজ রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশ বেশ কিছু করেসপন্ডেন্টের সঙ্গে কথা হচ্ছে এবং তারা বলছেন যে একটা কথাই বলার, যে পাকিস্তানের মাটিতে হারানোর পর এই বাংলাদেশ যেন অন্য বাংলাদেশ। এবং সেটার জন্য সুনীল গাভাস্করও সতর্কবার্তা দিয়েছেন। গতকাল আমরা দেখেছি যে সুনীল গাভাস্কর বলছেন যে এটাকে হালকাভাবে নিতে না। তাই দেখার বিষয় এটাই যে ভারত বাংলাদেশ এই সিরিজটা কোথায় গিয়ে যায় এবং বাংলাদেশ একটা চ্যালেঞ্জ আনতে পারে কিনা। তবে রোহিত শর্মা আজকে একটা কথা বলেছেন যে প্রত্যেকটা টেস্ট ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাকে যখন প্রশ্ন করা হয় যে এটা কি ড্রেস রিহার্সাল, কারণ সামনে ভারত নিউজিল্যান্ড সিরিজ রয়েছে, তারপরে ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার সিরিজ রয়েছে, WTC ফাইনালের আগে 10টা টেস্ট ম্যাচ রয়েছে। কিন্তু রোহিত শর্মা একটা কথাই বলেন যে আমাদের কাছে প্রতিটি টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো টেস্ট ম্যাচ ড্রেস রিহার্সাল নয়। রোহিত শর্মা তার নিজের কাজ করছেন, রোহিত শর্মা ক্রিকেটের কথা বলছেন। কিন্তু আনফর্চুনেটলি যে পরিস্থিতিটার তৈরি আছে সেটা শুধু ক্রিকেটীয় নয়। বাংলাদেশের অনেকের সঙ্গে কথা বলে দেখছি যে বাংলাদেশ মনে করে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে হাসিনাকে আশ্রয় দেওয়ার, এখনও শোনা যাচ্ছে দিল্লিতেই তিনি কোথাও রয়েছেন, তার ফলে বাংলাদেশের এক অংশটা পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে ভারতের বিরুদ্ধে। এবং সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ এই ম্যাচ ঘিরে ঘটতে পারে। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এবং সেই জন্যেই সাকিবুল হাসান, যিনি বাংলাদেশে খুনের মামলায় অভিযুক্ত হয়েছেন, তিনি এই সিরিজ খেলতে সোজা উড়ে আসছেন সারে থেকে। কিন্তু সাকিবুল হাসান যদি এই ম্যাচে দারুণ পারফরমেন্স করেন, আমি একটু অবাক হব না যদি আবার 0 থেকে সাকিবুল হাসান বাংলাদেশের জাতীয় হিরো হয়ে যান। কারণ এই সিরিজটা, আবার বলছি, যেহেতু বাংলাদেশ ভালো খেলেছে, সদ্য পাকিস্তানের সিরিজ জিতেছে, তাই জয়জ্যোতি যে স্ট্যাটসটা দিল সেটা খুব সত্যি। 13টা 11টা ভারত জিতেছে, কিন্তু বাংলাদেশের যে সমর্থকরা, শুধু ক্রিকেটীয় সমর্থকরা এটা দেখছেন না।
এটা আপামর বাংলাদেশ দেখছে যে আমাদের একটা প্রায় বলতে গেলে যে দেশকে আমরা পছন্দ করি না তাদের দেশের বিরুদ্ধে লড়াই হিসেবে এটা খুব আনফর্চুনেট যে ম্যাচটা একটা অন্য চরিত্র পেয়ে গেছে। বাংলাদেশ এখানে 2টো টেস্ট ম্যাচ খেলবে, 3টে টি20 খেলবে। লাস্ট টি20টা 12ই অক্টোবর। আমার কোথাও মনে হয় যে 12ই অক্টোবর পর্যন্ত এই যুদ্ধের আবহটা থাকবে, একেবারে যুদ্ধের আবহ থাকবে। আর ভারত বাংলাদেশ এই টেস্ট সিরিজটা কিন্তু বিগত যেসব টেস্ট সিরিজ আপনারা দেখছেন 2000 সাল থেকে প্রথম টেস্ট ম্যাচ নাইমুর রহমানের বাংলাদেশ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছে, তখন থেকে যে টেস্ট ম্যাচগুলো হয়েছে এই টেস্ট সিরিজটা কিন্তু টোটালি আলাদা। কারণ রাজনীতি ঢুকে গিয়েছে, শেখ হাসিনা ঢুকে গিয়েছেন এবং কোথাও যেন বাংলাদেশ আবেগে হোক বা যেভাবেই হোক না কেন তারা চাইছেন একটা যে ভারতকে যেন এখানে পরাজিত করে বাংলাদেশ। শান্ত যিনি বাংলাদেশ ক্যাপ্টেন তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশ অবশ্যই তৈরি, বাংলাদেশ ভারতকে হারাতে পারে অবশ্যই, তবে সেটা ভীষণ চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয়। কিভাবে দেখবেন? না, আমি বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে আমি বলবো যে ভারতের চ্যালেঞ্জ হচ্ছে ভারত নিজে। কারণ ভারত সদ্য টি20 ওয়ার্ল্ড কাপ জিতে এসছে, জিতে আসার পর ভারত কিন্তু হেরে গেছে শ্রীলঙ্কায়। তুমি যদি ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিকভাবে দেখো, ভারত যখনই বিশ্বকাপ জিতেছে ইউজুয়ালি পরের সিরিজটা খুব খারাপ খেলেছে। এখানে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে হেরেছে সিরিজ, শ্রীলঙ্কায় গিয়ে রোহিত শর্মা ছিলেন, বিরাট কোহলি ছিলেন। ভারত 1983-তে জিতে আসার পর লর্ডসে জেতার পর 5-0 হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে, 2011-তে ওয়ার্ল্ড কাপ জেতার পর হেরে গেছে। কাজেই ভারতের সেদিক দিয়ে এটা একটা আত্মতুষ্টির সঙ্গে ভারতের লড়াই। কিন্তু এমন একটা রাজনীতির আবহ এসে গেছে যে গৌতম গম্ভীর যিনি সদ্য ভারতের কোচ হয়েছেন, আমার ধারণা তিনি ভারতকে আত্মতুষ্ট হতে দেবেন না। এবং আমি একটা জাস্ট অনুরোধ করব যারা পিসিআরে আছেন আমাদের বন্ধুরা, প্রডিউসার বন্ধুরা, যে বাংলাদেশে একজন করেসপন্ডেন্ট খুব নামি এবং খুব রিলায়েবল একজন করেসপন্ডেন্ট রানা আব্বাস রানাও আমরা বলি, তার সঙ্গে জয়জ্যোতি কথা বলেছিল। একটু যদি তার ইন্টারভিউটা যদি একটু আমরা শুনি তাহলে বুঝতে পারবো বাংলাদেশ কিভাবে সিরিজটাকে দেখছে। গত 10 বছর বিশেষ করে আফটার 2015 ওয়ার্ল্ড কাপের পর একটা অন্যরকম মাত্রা বাংলাদেশ ইন্ডিয়ার যে কোনো ম্যাচ একটা অন্যরকম মাত্রা পায়। একটা বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা বা বাড়তি একটা হাইপ থাকে। সেটা একটা নিহত একটা প্রস্তুতি ম্যাচ হলেও থাকে। হ্যাঁ, যে বাংলাদেশের মানুষ আসলে ভারতের মতো একটা শক্তিশালী দল, খুব স্ট্রং সাইডকে হারাতে যদি বাংলাদেশ কিছু একটা ভালো খেলে সেটা তারা খুব এনজয় করে, এই আর কি। তো খুব স্বাভাবিকভাবে এই সিরিজটা নিয়ে এবার একটা ফুল সিরিজ, ফুল ট্যুর, যেখানে 2টো টেস্ট 3টে টি20 থাকছে। তো স্বাভাবিকভাবেই এটা তাদের মধ্যে একটা স্বাভাবিক আগ্রহ থাকছে। তার সঙ্গে এটাকে আরেকটা বাড়তি মাত্রা দিয়েছে এই কারণে যে আপনি জানেন গত 5 আগস্ট একটা আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন, দেশে একটা নতুন পটভূমি বা নতুন পরিবর্তন এসেছে। তো সেই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে নানা কারণে আমাদের একটা নানা ধরনের আলোচনা, এটা ওটা রাজনৈতিক বা নানা বিষয় হচ্ছে। ঠিক সেরকম একটা পরিস্থিতি বা সেরকম একটা পরিবেশে সেই সময়ে বাংলাদেশ গেল ভারতে একটা ফুল ট্যুরে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ দেখতে চাইবে যে বাংলাদেশ সেখানে খুবই ভালো খেলছে, ইন্ডিয়ার সঙ্গে তারা চোখে চোখ রেখে কথা বলছে, এবং এটা আরো তাদেরকে এই উত্তেজনাটা বাড়িয়ে দিয়েছে এবং আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিয়েছে। লাস্ট আমরা যে সিরিজটা খেললাম, বাংলাদেশ যে সিরিজটা খেললো পাকিস্তানে, যেখানে তারা আপনারা জানেন হোয়াইট ওয়াশ করে আসলো, তাদের এখন ধারণা বাংলাদেশের দর্শকরা আশা করছে যে এবার একটু সিনারিওটা ডিফারেন্ট হতে পারে মাঠের লড়াই। ইউনূস তিনি অন্তর্বর্তী সরকার প্রধান, তিনি বাংলাদেশ যেদিন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো তাদের মাটিতে, সেদিন উনি তাৎক্ষণিকভাবে ক্যাপ্টেনকে কল দিয়ে কথা বলেছেন। এবং শুধু সেখানেই শেষ নয়, তাদের পুরো টিমকে তিনি তার অফিসে ডেকেছিলেন, ডেকে সম্বোধনা দিয়েছেন, তাদেরকে নানাভাবে মোটিভেটেড করেছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। হ্যাঁ, খেলোয়াড়রা খুবই তার সঙ্গে কথা বলে বা তার সঙ্গে মিট করে তারা খুব হ্যাপি। কারণ আমরা খেয়াল করছিলাম যে উনি সাধারণত যেটা হয়, রাষ্ট্রীয় প্রধানরা তাদেরকে অনেক প্রোটোকল থাকে, তারা অনেক সময় খুব কাছে এসে একটু দূর থেকে অনেক সময় অনেক প্লেয়ারদেরকে হয়তো দেখতে হতে পারে। বাট ডক্টর যেটা করেছেন, তিনি সব প্লেয়ারের কাছে, জুনিয়র সিনিয়র নানা ক্রিকেটারদের কাছে যে দেখা গেলো হ্যান্ডশেক করেছেন। ইনফ্যাক্ট মোহাম্মদ ইউনূসের কথা বলছিলেন উনি। মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশ সরকারের
প্রধান তিনি কিন্তু আমার মনে আছে আমাকে বেশ অনেক বছর আগে একটা ইন্টারভিউতে 10-12 বছর আগে বলেছিলেন যে তিনি ক্রিকেট খেলা এবং এই 25শে বৈশাখ 22শে শ্রাবণ নিয়ে বাংলাদেশের এক অংশের তরুণদের যে উদ্দামতা সেটাকে তিনি প্রশ্রয় দেন না। তিনি মনে করেন সামনের দিকে এগিয়ে যেতে হবে, অনেক গঠনমূলক কাজ করতে হবে, পেছনে ফিরে তাকানো বা ক্রিকেটে সারাক্ষণ বুঁদ হয়ে থাকার মধ্যে তিনি দারুণ কিছু একটা বুদ্ধিদীপ্ত কোনো সিদ্ধান্ত দেখতে পান না। সেই তিনি কিন্তু টিমের সঙ্গে সিরিজ জিতে আসার পর কথা বলেছেন, কারণ বাংলাদেশ হাসিনার আমলে ক্রিকেটটা এত জনপ্রিয় হয়ে গেছে, হাসিনা এত প্রশ্রয় দিয়েছেন ক্রিকেটারদের, এত প্রমোট করেছেন তাদের, যে সেই সময় খুব ইন্টারেস্টিং যখন বাংলাদেশ ক্রিকেটের প্রায় বলা যেতে পারে ফাইনেস্ট আওয়ার এলো, সেই সময় হাসিনা অন্তরালে তখন ইউনুস প্রধান এবং তিনি কিন্তু ডেকে বাসভবনে আপ্যায়িত করেছেন। এবং আমি শিওর যদি ভারতের সিরিজটা বাংলাদেশে ভালো যায় আবার প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশ ক্রিকেটারদের দেখা যাবে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে চলে যাই, কোথাও যাবেন না, আবার আমরা ভারত বাংলাদেশ ক্রিকেট নিয়ে ইম্পর্টেন্ট আলোচনায় আসবো, একটু থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর। আজকে রবিচন্দ্রন অশ্বিনের জন্মদিন ছিল। চেন্নাইয়ে অশ্বিনের ঘরের মাঠে খেলা, এই মাঠে ইন্ডিয়ার ইদানিং রেকর্ড ভালো নয়, কিন্তু অশ্বিনের স্ট্যাটিস্টিক্স দুর্দান্ত। 100 ম্যাচে 516 উইকেট, 23.8 অ্যাভারেজ, আনথিঙ্কেবল। জয়জ্যোতি, একেবারে রবিচন্দ্রন অশ্বিন, তোমার কি মনে হচ্ছে যে অশ্বিন এই টেস্ট ম্যাচে বাংলাদেশের জন্য আতঙ্ক দেখা দিতে পারেন? অবশ্যই। তো প্রথমেই ঘরের মাঠে খেলা এবং রবিচন্দ্রন অশ্বিন যেভাবে বোলিং করেছেন, 516টি উইকেট আপনি অলরেডি বললেন। আর আজকে জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা রবিচন্দ্রন অশ্বিনকে। রবিচন্দ্রন অশ্বিনকে আজকে একটা প্রশ্ন করা হয় যে রিটায়ারমেন্ট প্রসঙ্গে কবে তিনি অবসর নেবেন। তিনি পরিষ্কার কথা একদম যেটা একদম স্ট্রেট ব্যাটে খেলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন যে যেদিন আমি এনজয় করব না সেদিন ক্রিকেট থেকে বিদায় নেব। কিছুদিন আগে একটা দারুণভাবে কথা বলেছিলেন যে অনিল কুম্বলের উইকেট 619, 618 যেদিন হবে সেদিন আমি রিটায়ারমেন্ট নেব। মজা করেই বলেছিলেন, কোথাও যেন সেই মার্ক টেলরকে মনে করালেন 1998 সালের 334 করেছিলেন এবং ডন ব্র্যাডম্যানকে ক্রস করেন সেই মার্ক টেলর। এখন উইকেট সংখ্যা 516। আজকে কৃষ্ণমাচারী শ্রীকান্ত আমায় বলছিলেন যে উনি মনে করেন অশ্বিন 575 উইকেট অবধি যাবেন, জানি না। কিন্তু অশ্বিন এবং জসপ্রীত বুমরা, যিনি টি20 ওয়ার্ল্ড কাপের পর প্রথম খেলবেন, এরা ভারতের ভরসা। যদিও বাংলাদেশ এক্সপেক্ট করছে নাজমুল হোসেন শান্ত যে তাদের 6 ফুট 6 ইঞ্চি পেস বোলার, যিনি পাকিস্তানে ত্রাস সৃষ্টি করেছেন, তিনি এখানে ভারতকে সমস্যায় ফেলতে পারেন। কি মনে হয়? একেবারেই সমস্যায় ফেলতে পারেন, এটা অনেকেই মনে করছেন। আর সেই জন্য মহড়া চলছে। গুরানির ব্রার বলে একজন বোলারকে নিয়ে এসেছে 6 ফুট 5 ইঞ্চির, তার বিরুদ্ধে মহড়া চলছে। আর এই নাহিদ রানা পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছেন। এখানেও চেন্নাইতে যে নেট সেশন হচ্ছে সেখানেও 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করছেন। চেন্নাইয়ে উইকেটে সাধারণত স্পিন হয়, তবে এই উইকেটে কিছুটা বাউন্স আছে, তাই একটা অ্যাডভান্টেজ থাকতে পারে এক্ষেত্রে নাহিদ রানার। তবে কি হবে সেটা তো অবশ্যই 19 সেপ্টেম্বর সকালেই বোঝা যাবে। অবশ্যই প্রত্যাশার রয়েছে নাহিদ রানাকে। বাট আমি মনে করি যে শুধু লম্বা হলেই সে দুর্ধর্ষ বোলিং করবে এর কোনো মানে নেই। আমি একবার মোহাম্মদ ইরফান, পাকিস্তানের 7 ফুট 1 ইঞ্চি বোধহয় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বেশি হাইটের বোলার, তাকে দেখেছি ভারতীয় দলকে একটা মোড়ার ওপর থেকে বল ছুটতে, তার জন্য অভ্যেস করতে। তিনি যখন কেরিয়ার শেষ করেন তখন 4টে মাত্র টেস্ট ম্যাচে 10 উইকেট আর 60 ওয়ানডেতে 83 উইকেট। হাইট মানেই সব কিছু না। তো আমরা যে বলছি নাহিদ রানা, তার অ্যাভারেজটা কিন্তু পাকিস্তানে 41 পার উইকেট। সুতরাং শুধু হাইট মানেই সে ভারতকে হারিয়ে দিয়ে চলে যাবে এরকম কিছু নয়। কিন্তু আমি বলবো যে এবারের বাইরের যে একটা বাতাবরণ, অস্থির বাতাবরণ এবং একটা বাংলাদেশের বদলা নিতে যাওয়া একাংশের, তাতে সিরিজে একটা বাড়তি হয়তো একটা উত্তেজনা যোগ করেছে। আর তাই এই কলকাতায় বসে আরজিকর, সিপির বদলি, নতুন সিপির নাম ঘোষণা, বন্যা, উদ্বেগজনক বন্যা পরিস্থিতি, সব কিছুর মধ্যেও ভারত বাংলাদেশ ক্রিকেটটা তুমি যদি নেটে গিয়ে সার্চ করো দেখবে প্রচুর হিটস। কারণ সবাই দেখছেন যে এই সিরিজে কি হয়, কারণ এই সিরিজে শুধুই বোধহয় ক্রিকেটটা খেলা হবে না। তোমার কি মনে হয়? একেবারে শুধু ক্রিকেট নয় এই সিরিজে, মানে বিয়ন্ড ক্রিকেট, ক্রিকেটের সঙ্গে রাজনীতি কোথাও মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করবো এখানে গৌতম দাকে। আজকের প্রেস কনফারেন্সে একটা বিরাট ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা। তিনি বলছেন যে আমরা চাই কেএল রাহুল প্রতিটি ম্যাচে খেলুক, যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলেছেন বোলারদের ক্ষেত্রে, জসপ্রীত বুমরার ক্ষেত্রে। আপনি কিভাবে দেখছেন স্টেটমেন্ট? কেএল রাহুলকে তৈরি করা হচ্ছে বোধহয় অস্ট্রেলিয়ার সিরিজের জন্য, কারণ ভারত এটাকে অস্ট্রেলিয়া হিসেবে দেখছে। আর খুব ইন্টারেস্টিং হচ্ছে ইংল্যান্ডের মতো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হবে বোলারদের। অর্থাৎ বুমরা যদি টোটাল বাংলাদেশ 5টা ম্যাচ খেলে, বুমরা হয়তো 2টো বা 3টেতে খেলবেন। আবার নিউজিল্যান্ডের স্বামী হয়তো চলে আসবেন। এইভাবে ভারত রোটেট করাচ্ছে যাতে অস্ট্রেলিয়ায় বেস্ট টিম নিয়ে যেতে পারে। দুর্ধর্ষ একটা ম্যাচ হতে যাচ্ছে চেন্নাইতে। আমরা সবাই যা আশা করব চেন্নাইতে বৃষ্টি হবে না,
বৃষ্টি অনেক সময় চেন্নাই টেস্ট ম্যাচকে সমস্যায় ফেলেছে, উদ্বেগে ফেলেছে। বৃষ্টি হবে না এবং ভারত বাংলাদেশ ম্যাচটা গঙ্গা বনাম পদ্মা ফাটিয়ে হবে। গঙ্গা দিয়েও মানে গঙ্গার জল বইবে তার মহিমায়, পদ্মাও বইবে নিজের মহিমায়, এবং এমন একটা টেস্ট ম্যাচ হবে যেটা মনে রাখার মতো হবে। শুধুই টেস্ট ম্যাচ হবে না, আমরা আগেই বলেছি। ওই একটা বিখ্যাত কথা আছে, হোয়াট ডু দে নো অফ ক্রিকেট হু অনলি ক্রিকেট নো। এই সিরিজ সম্পর্কে বোধহয় সেই কথাই প্রযোজ্য। OneXBet পরিচালিত, আমি বলবো পরিবেশিত এই আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। স্টেডিয়াম বুলেটিন কালকে একই সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।